বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাহারুল সরকারি কলেজের সকল শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি কাহারুল সরকারি কলেজ অনলাইন ক্লাসরুম এই গ্রুপে কাহারুল সরকারি কলেজ অনলাইন ক্লাসরুমের আইসিটি অনলাইন ক্লাস নিয়ে সবার মধ্যে অর্থাৎ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে আইসিটি অনলাইন ক্লাসরুম নিয়ে এসেছি। আমি আজকে আলোচনা করব রোবট অ্যান্ড রোবোটিক্স। আমি আইসিটি প্রথম অধ্যায়ের যে আলোচনা করছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে রোবট অ্যান্ড রোবোটিক্স আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয় নিয়ে। তাহলে রোবট অ্যান্ড রোবোটিক্স, রোবট কি, রোবটটা কোত্থেকে আসছে, এই জিনিসগুলো আমরা জানবো। যে রোবট দিয়ে কি কাজ করা হয় আমরা এই জিনিসগুলো জানবো। যদিও আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলোচনা করার সময় রোবটের অনেক উদাহরণ দিয়েছিলাম, তারপর আজকে আমরা রোবট নিয়ে আলোচনা করব। রোবট শব্দটা কিন্তু স্লাভিক শব্দ থেকে রোবট বা রোবটি থেকে আসছে, যার অর্থ হচ্ছে দাস, স্লাভ বা কর্মী বা ওয়ার্কার। তাহলে এই যে রোবটটা কি? রোবট হচ্ছে রোবট হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। রোবটটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজকর্ম করে নেওয়া হয়। এটাকেই বলা হচ্ছে রোবট। আর রোবট বিষয়ে যে শাখায় আলাপ আলোচনা করা হয় সেটা হচ্ছে রোবোটিক্স। তাহলে আমরা রোবট কি এটা জানলাম, রোবট শব্দটা কোত্থেকে আসছে এটাও জানলাম। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যে রোবট শব্দটা তোমরা একটু খাতা কলম নিয়ে লিখে নিও। যে রোবট শব্দটা দেখো, রোবট শব্দটা স্লাভিক শব্দ রোবোটা থেকে আসছে, রোবোটা বা রোবটি থেকে আসছে, যার অর্থ হচ্ছে দাস বা স্লাভ বা কর্মী বা ওয়ার্কার। তাহলে রোবট শব্দটা স্লাভিক শব্দ, এমসিকিউর জন্য মনে রাখতে হবে স্লাভিক শব্দ রোবোটা বা রোবটি থেকে আসছে, রোবোটা বা রোবটি। রোবোটা বা রোবটি থেকে আসছে, যার অর্থ দাস, স্লাভ বা কর্মী বা ওয়ার্কার। আর রোবট শব্দের সংজ্ঞাটা আমি আরও একবার বলছি যে রোবট কাকে বলে, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা অনেক সালে ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নে এসছে। তো আমি রোবটের সংজ্ঞাটা আরও একবার বলছি, তোমরা আরেকটু খাতা কলমে লিখে নিও। আচ্ছা, রোবট কাকে বলে বলছি। কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র বা মেশিন। কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র বা মেশিন যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করাকেই বলা হচ্ছে রোবট। রোবোটিক্স কাকে বলে? রোবোটিক্স হলো রোবট বা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান বা বিদ্যা। রোবোটিক্স হচ্ছে যে রোবট বিজ্ঞান হলো যে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন বা উৎপাদন সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞানটাই হচ্ছে রোবট বা রোবোটিক্স বা রোবট বিজ্ঞান। অর্থাৎ রোবট বিষয়ে বা রোবটের যন্ত্রপাতি সব কিছু নিয়ে যে শাখায় আলাপ আলোচনা করা হয় সেটাই হচ্ছে রোবোটিক্স বা রোবট বিজ্ঞান। এই রোবট শব্দটা প্রথমে কে ধারণা দিয়েছিল সেটা আমি বলছি, আর একটু লিখেও দিচ্ছি, লিখে নিও তোমরা। 1920 সালে একজন চেক নাট্যকার, 1920 সালে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, চেক নাট্যকার ক্যারেল ক্যাপেন। ইনি তার নাটকে প্রথম রোবট শব্দটা ব্যবহার করেছিলেন। 1920 সালের চেক নাট্যকার কারেল ক্যাপেক, আমি কিন্তু শুধু নামটার জন্যই লিখে দিলাম, কারেল
তার নাটকের প্রথম রোবট শব্দটাকে ব্যবহার করেছিলেন। আবার 1941 সালে একজন আমেরিকান লেখক আইজাক আসিমো, একজন আমেরিকান লেখক আইজাক আসিমো তিনি তার ছোট গল্প লিরা, এই লিরা নামক ছোট গল্পে রোবোটিক্স শব্দটা ব্যবহার করেন। তাহলে আমি কি বললাম, 1920 সালে চেক নাটককার কার্ল কাপ্রিক তার নাটকে রোবট শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। আর 1941 সালে একজন আমেরিকান লেখক আইজাক আসিমো তার লিরা নামক একটা ছোট গল্পের রোবোটিক্স শব্দটির প্রথম ব্যবহার করেছিলেন। আমি যে রোবট এবং রোবোটিক্সের উদাহরণ দিলাম, রোবট কি ধরনের হতে পারে, রোবট কিভাবে কাজ করতে পারে। রোবট এই যে হচ্ছে লেখকরা লিখেছিলেন তাদের বইয়ে, তারা কিন্তু এই যে আইজাক আসিমো তার ছোট গল্প লিরাতে যে রোবোটিক্স সম্পর্কে ধারণা দিয়েছিলেন, তখন থেকে ধারণা পাওয়া যায় যে রোবট তিনভাবে কাজ করে থাকে। মানে তিনভাবে বলতে, রোবট প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে রোবট নিজের উদাসীনতার জন্য কারো ক্ষতি করতে দেয় না, আর কখনো মানুষের কোনো ক্ষতি করে না বা নিজের উদাসীনতার জন্য কাউকে ক্ষতি করতে দেয় না মানুষের। এটা একটা। তারপরে 2 নম্বর কাজ হচ্ছে তার 2 নম্বর নিয়ম, বা রোবট যে নিয়মে কাজগুলো করছে, 2 নম্বরটা হচ্ছে যে রোবট প্রথম নিয়মটা লঙ্ঘন না করে, অর্থাৎ প্রথম নিয়মটা আমি কি বললাম, যে রোবট কারো কখনো ক্ষতি করে না বা নিজের উদাসীনতার জন্য কাউকে ক্ষতি করতে দেয় না। তা এই নিয়মটার লঙ্ঘন না করে রোবট কি করে, মানুষের নির্দেশ মোতাবেক কাজ করে থাকে, দুটো নিয়মে কাজ করে থাকে। তারপরে 3 নম্বর নিয়মটা বলছি, এই দুটো নিয়মকে লঙ্ঘন না করে রোবট কি করে, রোবট তার নিজের রক্ষা করে থাকে, তার নিজের কোনো ক্ষতি হতে দেয় না। তাহলে রোবট 3ভাবে কাজ করছে। একটা হচ্ছে মানুষের কোনো ক্ষতি করছে না, 2 নম্বর হচ্ছে যে প্রথম নিয়মটাকে লঙ্ঘন না করে, অর্থাৎ প্রথম নিয়মটাকে ঠিক রেখে সে মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। 3 নম্বর হচ্ছে যে প্রথম দুটো নিয়মকে, অর্থাৎ কারো ক্ষতি করে না এবং মানুষের নির্দেশ মেনে চলা, এই দুটো নিয়মকে ঠিক রেখে বা ওই দুটো নিয়মকে লঙ্ঘন না করে সে কী করে, রোবট তার নিজের কোনো ক্ষতি করতে কাউকে দেয় না বা করে না, বা নিজেকে রক্ষা করে রাখে। এই 3ভাবে কাজ করে থাকে। তাহলে আমরা দেখলাম রোবট কাকে বলে, রোবোটিক্স কাকে বলে, রোবট শব্দটা প্রথম কে ব্যবহার করছে, রোবোটিক্স শব্দটা কি প্রথম কে ব্যবহার করেছে, আবার রোবট শব্দটা কোত্থেকে আসছে। এগুলো থেকে একটা প্রশ্ন জ্ঞানমূলক আসবে, রোবট কাকে বলে অথবা রোবোটিক্স কাকে বলে, আর বাকিগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো, রোবটটা আমরা কি জানলাম, রোবটটা কিন্তু কয়েক ধরনের হতে পারে। রোবট কয়েক ধরনের, একটা স্বয়ংক্রিয় রোবট হতে পারে যে সে নিজেই সব কাজ করতে পারে, আবার আধা স্বয়ংক্রিয় হতে পারে যে সে নিজেও করে, আবার মানুষের নির্দেশ অনুযায়ীও করে, আবার রিপ্রোগ্রামেবল হতে পারে, অর্থাৎ সে পুরোটাই মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, মানব নিয়ন্ত্রিত হতে পারে। এ ধরনের রোবটগুলো হতে পারে। যে রোবট একটা হচ্ছে কী বললাম, এমসিকিউর জন্য মনে রাখবা, একটা স্বয়ংক্রিয় হতে পারে, আধা স্বয়ংক্রিয় হতে পারে, অথবা মানব নিয়ন্ত্রিত হতে পারে। আচ্ছা, তারপরে দেখো রোবট যে কাজগুলো করছে এগুলো কিন্তু তার ভিতরে দেওয়া সেন্সরের মাধ্যমে কাজগুলো করছে। তার ভিতরে দেওয়া বিভিন্ন সেন্সর, বিভিন্ন চিপ, বিভিন্ন মাইক্রোচিপ, এইগুলো যে বসিয়ে দেওয়া হয় সেগুলোর মাধ্যমে কাজগুলো করে থাকে। রোবট কিন্তু বিভিন্ন ধরনের রোবট আছে। যেমন আমি বললাম, রোবট অনেক ধরনের রোবট বিজ্ঞানীরা তৈরি করেছে। তার মধ্যে মানব সদৃশ্য কিছু রোবট আছে,
আবার কিছু রোবট আছে যন্ত্র সাদৃশ্য, যেগুলোকে দেখে আমরা হয়তো সব এই যন্ত্রগুলোর কাছে দেখি, কিন্তু আমরা জানি না যে এই যন্ত্রগুলো হচ্ছে রোবট। আমরা রোবট বলতে মানব সদৃশ্য রোবটকেই বুঝে থাকি যে মানুষের কাজ করে দেয়, কিন্তু আসলে এখন মানব সদৃশ্য অনেক রোবট আছে যা মানুষের কাজ করে দেয়, মানুষের অফিসিয়াল কাজ করে দেয়, সংসারের কাজ করে দেয়, এমনকি মানুষের সঙ্গে ভাব বিনিময়, কথাবার্তা সব কিছুই বলতে পারে। এই ধরনের অনেক রোবট আছে। কিন্তু আমাদের সামনে যে রোবটগুলো, যেমন আমরা রোবট বলতে কী বুঝতেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। আমরা কিন্তু সংজ্ঞাতে বলেই দিয়েছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। আমি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সংজ্ঞা গত ক্লাসে দিয়েছি, সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাটা হলো কি, যে মানুষের মতো চিন্তাভাবনা, মানুষের মতো কাজকর্ম যন্ত্রের মধ্যে, মানুষের মতো বুদ্ধি, এগুলো যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বা যন্ত্র যেন মানুষের মতো ভাবতে পারে, মানুষের মতো কাজ করতে পারে, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এই রোবটের সংজ্ঞাতেও আমরা দেখলাম কি, যে এটা ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় এবং কাজ করে নেওয়া হয়। তাহলে আমরা মানুষরা যে কাজগুলো করতে পারি না, মানুষের দ্বারা যে কাজগুলো করতে অসম্ভব, সেই কাজগুলোকে সহজ করে নেওয়ার জন্যই কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি বা রোবট উদ্ভাবন করা হয়েছে। তাহলে এই যে বিভিন্ন ভারী ভারী কাজ যা মানুষ করতে পারে না, হয়তো 10 তলা 20 তলা তৈরি হচ্ছে, 100 তলা তৈরি হচ্ছে, আমাদের দেশেও কিন্তু এখন 100 তলা বা 110 তলা তৈরির কাজ চলছে। তাহলে এই কাজগুলো করতে গিয়ে যে মেশিনগুলো ব্যবহার করা হয়, সেই মেশিনগুলোও কিন্তু এক ধরনের রোবট। বা রাস্তার ভারী কাজ করার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয়, সেই মেশিনগুলোও এক ধরনের রোবট। আবার ভারী উত্তোলনের জন্য, যেমন হচ্ছে তোমার বন্দরগুলোতে জাহাজ ওঠানামা বা জাহাজের মাল খালাস করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়, এগুলোও কিন্তু এক ধরনের রোবট। তাহলে এগুলো রোবট, শুধু মানব সদৃশ্য যে রোবট আছে তা না, এগুলোও এক ধরনের রোবট। তো কিছু মানব সদৃশ্য রোবটের উদাহরণ আমি দেই, যেমন আসিমো একটা হচ্ছে মানব সদৃশ্য রোবট। এই মানব সদৃশ্য রোবট মানুষের মতো হাঁটাচলা করতে পারে, মানুষের মতো কথা বলতে পারে, সব কিছু মানুষের মতো করতে পারে। তাহলে এই আসিমোর একটা পূর্ণ রূপ আছে, যে পূর্ণ রূপটা তোমাদের এমসিকিউর জন্য দরকার। আমি সেটা লিখে দিচ্ছি, ওটা তোমরা লিখে নিছো, আমি আশা করবো তোমরা লিখে নিছো। তোমরা কি কেউ আসো আমার সঙ্গে ক্লাসে? তেমন কেউ নেই, শুধু 3 জন দেখছে, তার মধ্যে ছাত্র কয়জন আমি জানি না। তবে তোমাদের বারবার অনুরোধ করবো তোমরা অনলাইনে ক্লাসগুলো করো। তাহলে আসিমোর উদাহরণটা আমি দিচ্ছি, যে আসিমো একটা মানব সদৃশ্য রোবট। আসিমো এই যে আসিমোর কোনো রূপটা দরকার, অ্যাডভান্সড স্টেপ মোবাইলিটি। এটা হচ্ছে আসিমো এর পূর্ণরূপ। আসিমোটা কি? একটা মানব সদৃশ্য রোবট, যেটা মানুষের মতো কথা বলতে পারে, মানুষের মতো হাঁটাহাঁটি করতে পারে, এবং সামগ্রিক মানুষের আদলেই বিভিন্ন ধরনের কাজকর্ম এই রোবটটা, আসিমো রোবটটা করে দিতে পারে। আচ্ছা, তারপরে আরও বিভিন্ন ধরনের রোবট আছে, যেমন রোবট আছে তোমার রোবট সোফিয়া সম্পর্কে কিছু কথা বলি। এটা হচ্ছে বিশ্বের প্রথম একজন সামাজিক রোবট, বিশ্বের প্রথম সামাজিক রোবট হিসেবে স্বীকৃতি লাভ করছে কে? রোবট সোফিয়া। ইনি কিন্তু সৌদি আরবের নাগরিকত্ব লাভ করেছেন। এই রোবট সোফিয়া 2017 সালে বাংলাদেশে, এই রোবট সোফিয়াকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে 2017 সালে ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্সে। বাংলাদেশেও রোবট সোফিয়াকে নিয়ে আসা হয়েছিল 2017 সালে। আচ্ছা, তাহলে এই রোবট সোফিয়ার আবিষ্কারক কে, বা কে এই রোবট সোফিয়াকে তৈরি করেছে? হংকং ভিত্তিক একটা প্রতিষ্ঠান আছে, হংকং ভিত্তিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা হচ্ছে যে ডেভিড হ্যানসন রোবোটিক্স প্রতিষ্ঠান।
হ্যানসন রোবোটিক্স প্রতিষ্ঠান। এই হ্যানসন রোবোটিক্স প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা সেই ডেভিড ফ্রাঙ্কলিন হ্যানসন, ইনি এই রোবট সোফিয়াকে তৈরি করেছেন। তা আমি লিখে দিচ্ছি সেই নামটা, রোবট সোফিয়ার আবিষ্কারকের নামটা। সোফিয়া হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড ফ্রাঙ্কলিন হ্যানসন। এই যে ডেভিড ফ্রাঙ্কলিন হ্যানসন, ইনি হচ্ছে এই রোবট সোফিয়াকে আবিষ্কার করেছেন। এবং এই রোবট সোফিয়া, আমি আবারও বলছি, এই রোবট সোফিয়াই হচ্ছে বিশ্বের সর্বপ্রথম সামাজিক একটা রোবট যে নাগরিকত্ব লাভ করেছে সৌদি আরবের। তাহলে এই সোফিয়া মানুষের মতো কথা বলতে পারে, মানুষের মতো হাঁটাচলা করতে পারে। এই সোফিয়ার ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট চিপ এবং সেন্সর দিয়ে দেওয়া হয়েছে এবং মাইক্রোচিপ দিয়ে দেওয়া হয়েছে, যার দরুন সে মানুষের মতো কথা বলে আবার মানুষকে নিজের ভিতরের তথ্য ভাণ্ডার থেকে বিশ্লেষণ করে বাক্য তৈরি করে মানুষের কথার উত্তরও দিতে পারে। তাহলে এই রোবট সোফিয়া, আবার এই রোবট সোফিয়াকে যে তৈরি করেছিল সেটাও একজন অভিনেত্রীর চেহারার আদলে তৈরি করেছিল। সেই অভিনেত্রীর নাম হচ্ছে অড্রি হেপবার্ন। অভিনেত্রী আমি লিখে দিচ্ছি, অভিনেত্রী অড্রি হেপবার্ন। এই যে অভিনেত্রী অড্রি হেপবার্ন, এর চেহারার আদলে রোবট সোফিয়াকে তৈরি করেছিলেন কে? ডেভিড ফ্রাঙ্কলিন হ্যানসন। ডেভিড ফ্রাঙ্কলিন হ্যানসনকে হংকংয়ের হ্যানসন রোবোটিক্স প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই যে রোবট কাজ করছে, এই রোবট আবার কিভাবে কাজ করে, কাজ করার কিছু নিয়ম আছে, রোবটের কাজ করার নিয়ম আছে। আমরা রোবট তার চারপাশের যে পরিবেশ, এই পরিবেশ থেকে সে ভাব বুঝে সেই তথ্য সে সংগ্রহ করতে পারে এবং তথ্য প্রদান করতে পারে। সেই তথ্য যখন সংগ্রহ করে তখন সেই যে রোবট এই তথ্য সংগ্রহ করার সময় সে তার চিপ, তার সেন্সর, তার যে মাইক্রোচিপ দিয়ে দেওয়া আছে সেগুলোর সাহায্যে সে এই তথ্যগুলোকে সংগ্রহ করতে পারে। কিন্তু সেই তথ্যগুলোকে সে অ্যানালগ আকারে সংগ্রহ করে এবং তার ভিতরে প্রসেস করার পরে সে ডিজিটাল আকারে উপস্থাপন করে। তাহলে এখানে সে কী করে? এডি কনভার্টার ইউজ করে। এই এডি কনভার্টারকে তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এবং বিশ্লেষণ করার পরে সে আবার ডিএ কনভার্টার অর্থাৎ ডিজিটাল এবং অ্যানালগ এই কনভার্টার ইউজ করে ফলাফল প্রদান করে থাকে। আচ্ছা, এবং সে কাজের প্রয়োজনে কি করে? তাকে 360 ডিগ্রি ইয়েতে 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে এই রোবট, এবং সেই ঘোরার জন্য তার ভিতরে বিভিন্ন ধরনের রিচার্জেবল লেড অ্যাসিড দিয়ে ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব যে রোবটের উপাদানগুলো কি কি। রোবটের উপাদানগুলো আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। আচ্ছা, তোমরা কি কেউ কিছু লিখেছ? আহমেদ শরীফ, আসসালামু আলাইকুম ম্যাডাম। শরীফ, তোমাদের ক্লাস দ্বিতীয় বর্ষের ক্লাস কিন্তু হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় বর্ষের ক্লাস করবা। তারপরে জয় রায় রোল 83। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা জানাও এখানে। আমি এখন তোমাদেরকে রোবটের উপাদানগুলো একটু লিখে দিচ্ছি। রোবটের উপাদান সমূহ। আচ্ছা, রোবটের উপাদান অর্থাৎ কি কি উপাদান দিয়ে একটা রোবটকে তৈরি করা হচ্ছে, তো সেই উপাদানগুলো আমি লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে পাওয়ার সিস্টেম। পাওয়ার
পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম, এই রোবটের ভিতরে যে পাওয়ারটা দিয়ে দেওয়া হয়, রোবটের ভিতরে যে পাওয়ার সিস্টেম দেওয়া হয়, এখানে রিচার্জেবল ব্যাটারি দিয়ে দেওয়া হয়। এখানে রিচার্জেবল ব্যাটারি, লেড অ্যাসিড দিয়ে রিচার্জেবল ব্যাটারি এর ভিতরে দিয়ে দেওয়া হয়, যার দরুন এই রোবটটা শক্তি পায় এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট, এই যে ইলেকট্রিক সার্কিট দিয়ে দেওয়া হয় একটা রোবটের ভিতরে বিদ্যুৎ সংযোগের কারণে। কারণ বিদ্যুৎ সংযোগ না নিলে বা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে যদি ব্যাটারি রিচার্জ করে নেওয়া না হয়, তাহলে একটা রোবট কাজ করতে পারবে না। আমরা যে ফোন দিয়ে কাজ করছি, এই ফোনের ভিতরেও যে ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে আমাদের ফোন অফ হয়ে যাবে। 3 নম্বর মুভেবল বডি। মুভেবল বডি অর্থাৎ একটা রোবট, আমি আগেও বললাম আলোচনায় যে 360 ডিগ্রি কোণে সে ঘুরতে পারে, তাহলে তাকে মুভেবল বডি দিয়ে দেওয়া হয়েছে। সে প্রয়োজনে ডেটা বা তথ্য নেওয়ার প্রয়োজনে বা কাজ করার প্রয়োজনে সে 360 ডিগ্রি নিজেকে ঘূর্ণায়মান অবস্থায় রাখতে পারবে। তারপরে 4 নম্বর অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর, এই যে অ্যাকচুয়েটর, এই অ্যাকচুয়েটর শব্দটা, এই উপাদানগুলোর মধ্যে অ্যাকচুয়েটর শব্দটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে অ্যাকচুয়েটরটা কি? অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটরটা হচ্ছে যে হাত পা নড়ার জন্য অ্যাকচুয়েটর, রোবটের হাত পা নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সাহায্য নেওয়া হয়। কতগুলো বৈদ্যুতিক মোটরের সাহায্য নেওয়া হয়। রোবটের যে হাত পা দিয়ে দেওয়া আছে বা রোবটের যে যন্ত্রপাতি দেওয়া আছে, সেই যন্ত্রপাতি বা হাত পাকে নড়ানোর জন্য কতগুলো বৈদ্যুতিক মোটর বা ব্যাটারি দিয়ে দেওয়া হয়। এই ব্যাটারি সাহায্যে সে 360 ডিগ্রি কোণে তার হাত পা এবং নিজেকে ঘূর্ণায়মান অবস্থায় রাখতে পারে। তাহলে এই অ্যাকচুয়েটরকে বলা হচ্ছে হাত পা, রোবটের হাত পায়ের পেশি। রোবটের হাত পায়ের পেশি হিসেবে অ্যাকচুয়েটরকে বলা হয়। এবং এই অ্যাকচুয়েটর কিন্তু তোমাদের খ নম্বরে, অনুধাবনমূলক প্রশ্ন খ নম্বরে অনেক সময় আসে যে অ্যাকচুয়েটর কি, ব্যাখ্যা করো। তারপরে ব্রেইন। ব্রেইন, ব্রেইন বা মস্তিষ্ক, অর্থাৎ যে প্রসেসর দিয়ে দেওয়া হয় সেই প্রসেসরটাকেই বলা হচ্ছে রোবটের ব্রেইন বা মস্তিষ্ক। অর্থাৎ প্রসেসর বা প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে একটা রোবটের ব্রেইন। 6 নম্বর হচ্ছে সেন্সিং। সেন্সিং, যেটাকে অনুভূতি বলা হচ্ছে, অর্থাৎ রোবট তার হাত পা দিয়ে যদি কোনো কিছু স্পর্শ করে তাহলে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে বা সেটা বুঝে কাজ করতে পারে। এই সেন্সরটা বা এই সেন্সিংটা বা এই অনুভূতিটা তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে 7 নম্বর হচ্ছে এই যে 6টি উপাদান একটা রোবটের ভিতরে দিয়ে রোবটটাকে তৈরি করা হচ্ছে। আর একটা উপাদান বলা যায়, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। 7 নম্বর ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন এটা হচ্ছে কি? ম্যানিপুলেশন হচ্ছে পরিবর্তন করা। তার চারপাশের পরিবেশ অনুযায়ী সে নিজেকে পরিবর্তন করে খাপ খাইয়ে দিতে পারে। একটা রোবট তার চারপাশের পরিবেশ অনুযায়ী নিজেকে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে পারে, সেটাই হচ্ছে ম্যানিপুলেশন। তাহলে এই যে 7টা উপাদান দেখলাম, এই 7টা উপাদান দিয়ে একটা রোবটকে তৈরি করা হয়, দিয়ে এই রোবটের মাধ্যমে আমরা কাজকর্ম করিয়ে নিতে পারি। অর্থাৎ এই রোবটের ভিতরে কৃত্রিম বুদ্ধিমত্তা জুড়ে দিয়ে কাজগুলো করে নেওয়া হয়। আবার
রোবট প্রক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব। রোবট প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা অ্যাপ্লিকেশন, বৈশিষ্ট্য বা অ্যাপ্লিকেশন বলা যায়। কী কী ধরনের? একটা হচ্ছে যে রোবটের ভিতরে দৃষ্টি। রোবটের একটা বৈশিষ্ট্য হচ্ছে দৃষ্টি। তার ভিতরে যে চোখ দেওয়া হয়, এই ক্যামেরা হিসেবে সেই চোখ দুটোকে দিয়ে দেওয়া হয় এবং সেটার মাধ্যমে সে সব কিছু দেখে কাজ করে। তারপরে এক নম্বর হচ্ছে দৃষ্টি। দুই নম্বর হচ্ছে স্পর্শ বা ছোঁয়া। স্পর্শ অর্থাৎ সে তার চারপাশের সব কিছু ছুঁয়ে সে সম্পর্কে তথ্য নিয়ে কাজ করতে পারে। তারপরে হচ্ছে নৈপুণ্যতা। সে যে কাজগুলো করে সেগুলো সঠিকভাবে করে থাকে। তারপরে স্থান পরিবর্তন বা চলাচল করতে সক্ষম, লোকোমোশন যেটাকে বলা হয়, অর্থাৎ লোকেশন অনুযায়ী সে চলাচল করতে সক্ষম। তাহলে স্থান পরিবর্তন বা লোকোমোশন, স্থান পরিবর্তন করে সে নিজে কাজ করতে পারে। অর্থাৎ আরেকটা হচ্ছে যে সঠিক পথ খোঁজা বা পরিচালনা, নিজেকে পরিচালনা করার সাধ্য, নিজেকে পরিচালনা করা। অর্থাৎ রোবট তার জায়গা অনুযায়ী সে নিজেকে মুভ করতে পারে এবং নিজেকে পরিচালনা করে কাজ করতে পারে। এখন আমরা রোবটের ব্যবহার জানবো। যে রোবট, যে আমরা জানলাম যে রোবটের কী কী উপাদান থাকে, রোবটের বৈশিষ্ট্য বা সফটওয়্যার কী কী থাকে, এবং হচ্ছে রোবট কীভাবে কাজ করে, রোবট কয়ভাবে কাজ করে, এগুলো আমরা জানলাম। এখন আমরা দেখব যে রোবট কোথায় কোথায় ব্যবহার করা হয় বা কী কী কাজে রোবটকে ব্যবহার করা হয়। রোবটকে ব্যবহার করা হয় অনেক ভারী কাজে। আমি এর আগেও বলেছি যে মানুষ যে কাজগুলো করতে পারে না বা মানুষের কাছে যেগুলো দুঃসাধ্য, সেই কাজগুলোই কিন্তু রোবটের মাধ্যমে করিয়ে নেওয়া হয়। আচ্ছা, রোবটের কাজগুলো তাহলে কী কী ধরনের হতে পারে? আমি ওয়েল্ডিং ও ঢালাই কাজে একটা শ্রমিকের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা হয়। অর্থাৎ যে ওয়েল্ডিং এবং ঢালাই কাজটা খুব কঠিন হয়ে থাকে, এই কঠিন কাজটা যখন একটা শ্রমিকের দ্বারা কষ্ট হয় বা সময় বেশি লাগে, তখন এই কাজগুলোকে রোবটের মাধ্যমে করিয়ে নেওয়া হয়। আবার ভারী মালামাল উঠানামা করতে রোবটের ব্যবহার করা হয়। অর্থাৎ ভারী মালামাল যখন মানুষের দ্বারা করতে কষ্ট হয়, তখন রোবটের মাধ্যমে করিয়ে নেওয়া হয়। আবার নিখুঁতভাবে গাড়ি রং করতে, গাড়ি চালাতে, আবার স্যাটেলাইট স্থাপনের রোবটকে সফলভাবে ব্যবহার করা হয়। যেমন নিখুঁতভাবে গাড়ি রং করতে, আবার গাড়ি পরিচালনা করতে, আবার স্যাটেলাইট স্থাপনের কাজে। আবার দেখো যে কম্পিউটারের মাদারবোর্ড সহ সার্কিট বোর্ড তৈরির ক্ষেত্রেও রোবটকে ব্যবহার করা হয়। শিল্প কারখানা পণ্য উৎপাদন এবং পণ্য উৎপাদন, প্যাকেটিং এবং হচ্ছে সংযোজন, বিভিন্ন কাজ রোবটের মাধ্যমে করিয়ে নেওয়া হয়। আবার দেখো চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়, সার্জারির বিভিন্ন কাজ রোবটের মাধ্যমে করিয়ে নেওয়া হয়। তোমাদের শরীফ, তুমি লিখেছো যে সব ক্লাস তো ফার্স্ট ইয়ারের দেখি, আমাদের ক্লাস কই ম্যাডাম? আমি আজকেও তোমাদের ক্লাস নিয়েছি, তোমাদের ক্লাউড কম্পিউটিংয়ের ক্লাস নিয়েছি, এবং তোমাদের ক্লাসের উপরে কিন্তু সব স্যারেরা লিখে দিচ্ছে যে 2019-20 শিক্ষাবর্ষ, ঠিক আছে? আর এইখানে যারা প্রথম বর্ষের ক্লাস, তাদের ক্লাসের উপরে লিখে দেওয়া হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষ। তাহলে তোমরা তোমাদের শিক্ষাবর্ষ অনুযায়ী তোমাদের ক্লাসগুলো দেখবে। আমি রোবটের ব্যবহারগুলো দেখছিলাম। আবার বললাম যে চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় এবং সার্জারির ক্ষেত্রে রোবটের ব্যবহার,
আবার শিক্ষা, গবেষণা, বিনোদনের ক্ষেত্রে রোবটের ব্যবহার, আবার উন্নত মানের হোটেলগুলোতে ওয়েটারের বিকল্প হিসেবে রোবটের ব্যবহার করা হয়। আবার কারখানার বিপজ্জনক কাজে এবং দুর্গম স্থানে কোনো কাজের জন্য, যেমন পাহাড় পর্বত, নদী নালা, এইসব স্থানে কোনো কাজের জন্য রোবটকে ব্যবহার করা হয়। এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রেও রোবটকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অনেক ক্ষেত্রেই রোবটের ব্যবহার করা হচ্ছে। তাহলে রোবট তৈরি করে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন করে যন্ত্রের মধ্যে মানুষের চিন্তাভাবনাকে ঢুকিয়ে দিয়ে একটা যন্ত্রকে যখন মানুষের কাজ করার উপযোগী করে তোলা হচ্ছে, তখনই কিন্তু সেটাকে আমরা রোবট বলছি, এখন আমরা রোবটের সুবিধাগুলো দেখব। এই রোবটের সুবিধাগুলো কি কি? রোবট তৈরি করার পর যন্ত্রগুলোকে মানুষের কাজের উপযোগী করে নেওয়ার পরে আমরা কি কি সুবিধা ভোগ করছি সেগুলো আমরা একটু আলোচনা করব। তোমরা একটু শুনে নিও এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নিও। রোবট তাহলে এটা তো অবশ্যই একটা যান্ত্রিক পদ্ধতি। রোবট একটা যান্ত্রিক পদ্ধতি যেটা মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। তাহলে রোবট সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত, এটা একটা সুবিধা। রোবট সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত এবং সঠিকভাবে মানুষ নির্দেশ দিলে মানুষের মতো করে রোবটকে চালিয়ে নিতে পারে, এটা একটা সুবিধা। আবার রোবট পরিবেশ অনুভব করার ক্ষমতা রাখতে পারে এবং সেই পরিবেশ অনুযায়ী সে কাজ করতে পারে। আবার রোবট অত্যন্ত দ্রুত কাজ করতে পারে এবং নিখুঁতভাবে কাজ করতে পারে। রোবট কিছুটা রোবটের বুদ্ধিমত্তা আছে, যেটা আশপাশের পরিবেশ অনুযায়ী নিজেকে পরিচালনা করে কাজ করতে পারে। আবার দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যেও রোবট নিয়ন্ত্রণ করা যায়। স্বেচ্ছায় কাজ করছে এমন আভাসও রোবট দিতে পারে। আবার দক্ষভাবে সুনিয়ন্ত্রিত চলন প্রদর্শন করতে পারে। আবার মানুষের কথার মানুষের সঙ্গে ভাব বিনিময় করতে পারে, অর্থাৎ মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে, মানুষ তার বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারে একটা রোবটের মাধ্যমে। তাহলে কম্পিউটারের মাধ্যমে এটা প্রোগ্রামযোগ্য। অসুবিধাও থাকতে পারে, যেমন আমরা যখন রোবটের দ্বারা সব কাজ করিয়ে নিচ্ছি, তখন কিন্তু শিল্প কারখানা অনেক জায়গায় যখন রোবটের মাধ্যমে কাজ করে নেওয়া হচ্ছে, তখন বেকারত্বটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আবার ভুল সংশোধনের ক্ষেত্রে ভুল থেকে কোনো শিক্ষা গ্রহণের সুযোগ থাকছে না। আবার জটিল পরিস্থিতিতে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সেটা মানুষের মাধ্যমে নির্দেশ দিয়ে করে নিতে হয়। রোবট সংশ্লিষ্ট যন্ত্রপাতির দাম অনেক। আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু নিজের প্রয়োজনে রোবট কিনতেও পারবো না বা তৈরি করতেও পারবো না। আবার রোবটের ব্যাপক ব্যবহারে বিভিন্ন কোম্পানি থেকে কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে। আর রোবট পরিচালনার ক্ষেত্রেও দক্ষ জ্ঞান বা দক্ষ জনবলের প্রয়োজন হবে। এগুলো হচ্ছে অসুবিধা। তাহলে এই যে রোবট অ্যান্ড রোবোটিক্স আমরা দেখলাম, এই রোবট অ্যান্ড রোবোটিক্স থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। যে প্রশ্নগুলো আমি একটু তোমাদের বলছি কী ধরনের প্রশ্ন আসতে পারে রোবট অ্যান্ড রোবোটিক্স থেকে। আমি লিখেও দেখি তোমাদের প্রশ্নগুলো একটু লিখে নাও। রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করে। রোবটের যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমরা তো আগেই জেনেছি যে রোবটের যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই রোবট তৈরি করা হচ্ছে। তাহলে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাখ্যা। আবার যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে ব্যাখ্যা করে। আবার আরেকটা মজার প্রশ্ন আছে যে প্রোগ্রাম হতে পারে একটি প্রোগ্রাম নিয়ন্ত্রক যন্ত্র। প্রোগ্রাম হতে পারে প্রোগ্রাম নিয়ন্ত্রক যন্ত্র বা ডিভাইস। দেখো ব্যাখ্যা করো। প্রোগ্রাম
যন্ত্রকে দিয়ে দেওয়া হচ্ছে পরিচালনার জন্য প্রোগ্রাম দিতে হচ্ছে তাকে, আবার সেই প্রোগ্রাম দিয়েই ওই যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাহলে প্রোগ্রামই হতে পারে প্রোগ্রাম নিয়ন্ত্রণ যন্ত্র বা ডিভাইস, এটা ব্যাখ্যা করো। আবার ঝুঁকিপূর্ণ কাজকে সহজ করেছে প্রযুক্তি, ব্যাখ্যা করে। আর একটা প্রশ্ন হতে পারে ঝুঁকিপূর্ণ কাজকে ঝুঁকিপূর্ণ কাজকে সহজ করে দিয়েছে যন্ত্র বা প্রযুক্তি। এই ধরনের প্রশ্নগুলো রোবট এবং রোবোটিক্স থেকে আসতে পারে। আর ক নম্বরে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে রোবট কাকে বলে বা রোবোটিক্স কাকে বলে, এগুলো। আর এই প্রশ্নগুলো কিন্তু খ নম্বরের জন্য, এই প্রশ্নগুলো খ নম্বরের জন্য আসতে পারে। তোমাদের যে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে হবে না, তোমরা ক্লাস 3 থেকেই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে আসছো। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি ক্রাশ সার্জারি নিয়ে আলোচনা করব, তোমরাও নিজেরাও একটু পড়ে নিও। আর এই রোবট অ্যান্ড রোবোটিক্স কাকে বলে এটা পড়বা ভালো করে। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা সাজাবা, না পারলে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। তোমরা কেউ আছো? তাহলে ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।